তুই তাহলে বাকি যাবি কেন রে? গান গাইতে পারিস? 1 মিনিট, তুই না সারাক্ষণ বই পড়িস? আবৃত্তি করতে পারিস অন্তত? বিরস মুখে বলল নয়ন। দূর, এত সব নৃত্য আবৃত্তি ছেলেদের সাথে যায় না। পার্সোনালি আমার মনে হয় আর কি, আরিয়ান আর রূপসা মিলে যুগল নৃত্য করুক, বরং আমরা উপভোগ করি, এটাই ভালো হবে। পাশ থেকে রূপসা বলল, আমি একক নৃত্য নাম দিয়ে ফেলেছি, ওইসব যুগল নৃত্য আমাকে দিয়ে হবে না। হাসতে হাসতে বলল নয়ন। আরিয়ান, পার্টনার পাবি কোথায় এখন? এত কিছু রেখে যুগল নৃত্য করতে ইচ্ছে হলো তোর? নয়নের কথা থামিয়ে দিয়ে বলল সুহা। আরে রিশা আর কুহুকে আসতে দে আগে। হতে পারে দুইজনের থেকে একজন রাজি হয়ে গেল আরিয়ানের সঙ্গে নাচতে। আচমকা দৌড়াতে দৌড়াতে আসলো কুহু। সবার সামনে এসে হাঁপিয়ে গেল, ঘন ঘন দম ফেলল। রূপসা পেছনে তাকিয়ে দেখে নিয়ে প্রশ্ন করল। কি রে, রিশা কই? নিজেকে শান্ত করে নিয়ে বলল কুহু। কি জানি, অনেকক্ষণ আগেই তো চলে এসেছে ও। নয়ন বলল। দেখ, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরছে হয়তো কোথাও। সবার মাঝে নৃত্যশিল্পী কনক আসলেন। আরিয়ানের উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন সে পার্টনার জুগিয়েছে কিনা। আজকের পর আর কারো নাম নেওয়া হবে না। আরিয়ান চট করেই বলল, হ্যাঁ পেয়েছি ম্যাম, কু আর আমি যুগল নৃত্য করব। কুহুর দিকে এক পলক তাকিয়ে কাগজে দুজনের নাম টুকে নিয়ে চলে গেলেন নৃত্যশিল্পী কনক। পাশ দিয়ে যাচ্ছিল রৌনক। কথাটা স্পষ্ট শুনেছে সে। কুহু হতবুদ্ধি হয়ে সবার দিকে তাকিয়ে আছে। আরিয়ানের কথা বোধগম্য হলো না তার। কুহু অবাক চাহনি দেখে রূপসা এগিয়ে এসে বুঝিয়ে বলল সব। মুহূর্তে রেগে গেল কুহু, তেড়ে গেল আরিয়ানের দিকে। স্কুলে থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কুহু নৃত্য করত, এটা সবারই জানা। তবে তখন ছোট ছিল সে। এখন এসবে কোনো আগ্রহ নেই, অথচ আরিয়ান তার থেকে মতামত নেবে না। আরিয়ানের পিঠে ধূপধাপ কিল বসালো কুহু। আরিয়ান বেশ অনুনয়ের স্বরে বলে যাচ্ছে রাজি হতে। এবারই প্রথম পারফরমেন্স তার, খুব আশা করে নাম দিয়েছে সে। দূর থেকে দুজনের কাণ্ড দেখছিল রৌনক। মনে হচ্ছে কুহু বাড়াবাড়ি চোখ মুখ কাঠিন্যে হয়ে আসলো তার। হাতে কি হয়েছে আপনার? চিকন মেয়েলি স্বরে পাশ ফিরে তাকালো রৌনক। শাহিনুর মাহি দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে রাগ দ্বিগুণ হলেও সেটা দমিয়ে দিল সে। হাসার চেষ্টা করলো। সন্দিহান গলায় ফের বলল শাহিনুর মাহি। দেখে মনে হচ্ছে কারোর জন্য ইচ্ছাকৃত হাত কেটেছেন। কার জন্য করেছেন এমন পাগলামি? কি সেই সৌভাগ্যবতী? একটা মানুষকে সরাসরি ব্যক্তিগত প্রশ্ন করাটা মূর্খের কাজ। এই মুহূর্তে শাহিনুরকে বুদ্ধিশূন্য মনে হলো রৌনকের। দূরে কুহুর দিকে দৃষ্টি রেখে উত্তর দিল সে। আপনি তো নিজের মতো উত্তর ভেবেই নিয়েছেন ম্যাম, তাহলে অযথা জিজ্ঞেস করছেন কেন? তার মানে কোনো মেয়ের জন্যই হাত কেটেছেন? আমি সম্পূর্ণ বোধবুদ্ধি সম্পূর্ণ একজন পুরুষ। পাগল ছাড়া নিজের ক্ষতি কেউ করে বলে মনে হয় না। তবে এসব নিরর্থক প্রশ্ন করার মানে কি বুঝলাম না। বুঝতে পারছেন না নাকি? বুঝেও বোঝার ভং ধরছেন। প্রেমে পড়লে মানুষ পাগলামিও করে। জানা নেই এই বিষয়ে, তবে এতটুকু বলতে পারি আমি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ। আমার চিন্তা ভাবনাও সুন্দর, আমার কথা বলার ধরনও যৌক্তিক। অন্যকে ব্যক্তিগত প্রশ্ন করারও কোনো বাজে অভ্যাস নেই। রৌনকের শেষের কথায় অপমানিত বোধ করল শাহিনুর মাহি। কিছুটা দূরে একদল শিক্ষার্থী দাঁড়িয়ে দেখছিল রৌনক আর শাহিনুরকে। বিষয়টা বরাবরের মতো বিরক্ত ধরালো রৌনককে। এইসব বিষয় খুব নাজুক হয়, যা ঘটে না তা নিয়েও রটে বিশ্রীভাবে। ভিড়ের মাঝে হুট করে কুহুকে দেখতে পেল না রৌনক। ব্রু কুচকে ক্যাম্পাসে চলে আসলো সে। সামনে আরিয়ানকে দেখলো হেঁটে কোথাও একটা যাচ্ছে, হাতে লাল টকটকে একটা জবা ফুল। রাগে চোয়াল শক্ত হয়ে আসলো রৌনকের। আরিয়ানকে ডাকলো কাছে। আরিয়ান হাসি মুখে এগিয়ে এসে সালাম জানালো। রৌনকের মুখ থমথমে গম্ভীর দেখালো। আরিয়ানের আপাদমস্তক দেখে নিয়ে সালামের উত্তর দিয়ে বলল সে।
পড়াশোনার কি অবস্থা? কদিন বাদে ইনকোর্স পরীক্ষা মাথায় আছে? আরিয়ানের হাসিটুকু নিমিষেই বিলীন হয়ে গেল। রৌনক স্যার বলতেই সবাই একটু ভয়ই পায়। সব কিছুতে বেশ কড়াকড়ি নিয়ম তার। নিয়মের বাইরে এক চুল ছাড় দেয় না। সুদর্শন হলেও কোনো মেয়ের সাহস নেই চোখ তুলে ভালো মতো দেখবার। মেয়েরা যা প্রশংসা করে দূর থেকেই, আর সামনাসামনি ভয়েই সে দিয়ে থাকে। জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল আরিয়ান। জি স্যার, মাথায় আছে পরীক্ষার কথা। তোমার পরিবারে কি কেউ নৃত্যশিল্পী আছে? এই ধরো তোমার বাবা, কাকা কিংবা ভাই, হতে পারে তোমার দাদা। কারণ ছেলেরা নাচের প্রতি কমই ঝুঁকে। আমার জানা মতে কম বেশি যারা নৃত্যের সাথে জড়িত থাকে। রৌনক স্যারের কথায় লজ্জাবোধ করল আরিয়ান। সেটুকু তার মুখায়বে স্পষ্ট ফুটে উঠল। না মানে আমার বংশের কেউ নাচের সঙ্গে জড়িত নেই স্যার। আমার পরিবারে এসব পছন্দ করে না কেউ। এমন ফাংশনে টুকটাক নাচ সবাই করে। আরিয়ানের কথার সঙ্গে ঈষৎ মাথা জাকালো রৌনক। পকেটে হাত পুড়ে নিয়ে বলল, কথাটা ভুল বললে। সবাই এসব ফাংশনে নৃত্য করতে পছন্দ করে না। আর নিজের পছন্দ ইচ্ছে অন্যের উপর চাপিয়ে দেওয়াটাও ঠিক নয়। যদি ঠিকঠাক নৃত্য জানো, অভিজ্ঞতা থাকে, তাহলেই পারফরমেন্স করো। পরে দর্শক যেন তোমার নাচের প্রতি আগ্রহ না হারায়, সময় নষ্ট মনে না করে। রৌনক স্যারের কথায় কনফিডেন্স লেভেল একেবারেই কমে গেল আরিয়ানের। শখেই এক প্রকার নাম লিখিয়েছিল সে। এখন যদি ঠিকঠাক নৃত্য করতে না পারে, তাহলে ভার্সিটিতে তাকে নিয়ে হাসাহাসি হবে। মাথায় একরাশ চিন্তা নিয়ে প্রস্থান করলো আরিয়ান। রৌনক আশেপাশে দৃষ্টি ঘুরিয়ে কুহুকে খুঁজতে লাগলো। এই মেয়ে কি এক দণ্ডও শান্তি দিবে না? একটা ছেলে জোর করেছে নাচার জন্য, মুখের উপর না বলে দেওয়া যেত না? নাকি রৌনকের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই? কুহুকে দেখা গেল পাশের ভবনে 3 তলায় উঠছে, সাথে দুটো মেয়ে। আপাতত ক্লাস না থাকায় দ্রুত সেদিকে এগিয়ে গেল রৌনক। লম্বা লম্বা পা ফেলে মুহূর্তে উঠে গেল উপরে। পাশে রৌনককে দেখে রূপসা আর সোহা দাঁড়িয়ে গেল, সালাম জানালো। তাদের সঙ্গে কুহুও তাল মেলালো। রৌনকের তীক্ষ্ণ দৃষ্টি কুহুর মাঝে নিবদ্ধ। থমথমে মুখে রিশা কোথায় জানতে চাইল রৌনক। হঠাৎ কুহুর মনে হলো রিশা তো এখনো আসেনি। ঠোঁট উল্টে বলল সে, আমিও তো রিশুকে খুঁজছি স্যার, ও এখনো আসেনি। সোহার ফোনে কল আসলো। নয়ন জরুরি তলব জানালো নিচে যাওয়ার জন্য। কাল কখন থেকে রিহার্সাল শুরু হবে সেটা জানিয়ে দিবে কনক স্যার। কুহুকে স্যারের সঙ্গে কথা বলতে দেখে কিছু বলল না সোহা। রূপসাকে নিয়ে চলে গেল। আশেপাশে একটু দৃষ্টি বুলিয়ে নিয়ে কুহুর হাত চেপে ধরল রৌনক। ঈষৎ চমকালো কুহু। টেনে নিয়ে ফাঁকা ক্লাসরুমে চলে আসলো রৌনক। নিজের বদ্ধ হাতের দিকে আশ্চর্য হয়ে তাকিয়ে রইল কুহু। চোখ মুখ শক্ত করে বলল রৌনক, নাচের জন্য যে নাম লিখিয়েছ ওটা কেটে আসো, যাও। রৌনকের কথা শুনে অবাক হয়ে তাকালো কুহু। এই নাচের কথা কিভাবে জানলো রৌনক ভাই? তত শ্বাস ফেলে বলল সে, আরে আমি ইচ্ছে করে নাম দেইনি তো, বন্ধুরা মিলে লিখিয়ে দিল, তাই আমি আর কিছু বলিনি। বলনি মানে? তোমার তো ইচ্ছে নেই নাচার, তাহলে কেন বারণ করবে না? আর আমার বউ সবার সামনে নাচবে সেটা দেখতে পারবো না আমি। চোখ ছোট ছোট করে তাকিয়ে কিছু একটা ভাবলো কুহু। পরক্ষণে গা ছাড়া ভাব নিয়ে বলল, কে আপনার বউ? আপনি বিবাহিত নাকি? নিজেই তো শাহিনুর মাহি ম্যামের সঙ্গে বললেন আপনি অবিবাহিত। ভার্সিটিতে আপনার আর আমার মধ্যে শুধু শিক্ষক ছাত্রীর সম্পর্ক, কোনো বারণ শুনবো না। আমার ব্যাপারে নাক গলাবেন না আপনি। সরুন, নিচে যেতে হবে আমাকে। কুহু হাত ছাড়াতে চেষ্টা করতে অপর হাতে কুহুর কোমর জড়িয়ে ধরল রৌনক। টেনে নিল আরও কাছে। টাল সামলাতে না পেরে রৌনকের শক্তপোক্ত বুকে ধাক্কা খেল কুহু। চোখ মুখ ঈষৎ কুঁচকে মাথা উঁচু করে তাকালো রৌনকের দিকে। কাঠিন্য স্বরে বলল রৌনক, যা বলছি সেটা শোনো, নয়তো খারাপ কিছু হয়ে যাবে কুহু। এখন আপনি যা শুরু করছেন সেটা খারাপ হচ্ছে। কেউ দেখে ফেললে কি হবে ভাবতে পারছেন? সবাই বলবে আপনি একটা অসভ্য চরিত্রহীন টিচার।
কথাটুকু বলে রৌনকের বুকে হাত রেখে সরিয়ে দিতে চেষ্টা করলো কুহু। হাতের বাঁধন আরো শক্ত করলো রৌনক। শীতল স্বরে কুহুর কানের পাশে বলল, যা ইচ্ছে হয় বলুক, সমস্ত কলঙ্ক হাসি মুখে মাথা পেতে নেব। কথা না শুনলে অসভ্যতা কাকে বলে সেটা বুঝিয়ে ছাড়বো তোমাকে। শুনবো না। পারলে নিজে গিয়ে নাম কেটে দিয়ে আসুন। গিয়ে বলুন আমার বউকে নাচতে দিব না আমি। কোনো উত্তর দিল না রৌনক। নির্নিমেষ তাকিয়ে রইল কুহুর দিকে। খানিকক্ষণ আগের রোদ জলমলে আকাশ সে মুহূর্তেই ঘন কালো মেঘ জমেছে। থেমে থেমে বিদ্যুৎ চমকাচ্ছে। দমকা হাওয়া ছেড়েছে বাইরে। পুরো ক্লাসরুম প্রায় অন্ধকারে ছেয়ে গেছে। বাতাসটা গায়ের সঙ্গে মিশে যেতেই শরীর শিরশির করে উঠল কুহুর। নির্ঘাত সবাই তাকে খুঁজছে। মুখ তুলে রৌনকের পানে চাইল সে। বাতাসে রৌনকের চুল এলোমেলো হয়ে কপাল ছুঁয়ে আছে। অদ্ভুত এক ভোর লাগা নিয়ে তাকিয়ে আছে কুহুর পানে। কয়েক সেকেন্ডের জন্য সামনে থাকা পুরুষের মাঝে দৃষ্টি আটকে গেল কুহুর। হৃদস্পন্দন থমকে গেল যেন। কুহুকে জড়িয়ে নিয়ে ধীরে ধীরে সামনে এগুলো রৌনক। পেছাতে থাকলো কুহু। দেয়ালে পৃষ্ঠদেশ ঠেকতেই চমকে উঠল। ফেল চোখে তাকিয়ে রইল রৌনকের দিকে। দরজার আড়ালে আসতেই কুহুর দুগালে আলতো হাত রাখলো রৌনক। ফেল চোখে তাকিয়ে রইল কুহু। এখন ঠিক কি ঘটবে তার মস্তিষ্ক বোধহয় বুঝে ফেলল। ধীরে ধীরে ঝুঁকে কুহুর অধরষ্টে ঠোঁট ছোঁয়ালো রৌনক। মুহূর্তে সর্বশরীর কেঁপে উঠল কুহুর। চোখ বুজে ফেলল সে। ক্ষণে ক্ষণে রৌনক ডুবে যেতে লাগলো অন্যরকমে ঘুরে। নিজের পেলব দুহাতে রৌনকের পিঠ জড়িয়ে ধরল কুহু। মুহূর্তে রৌনকের মস্তিষ্ক একটু বুঝতে সক্ষম হলো। কুহু সম্মোহিত। তার মন সম্পূর্ণরূপে মেনে নিয়েছে রৌনককে। ছাড়বার প্রচেষ্টা না চালিয়ে উল্টো জড়িয়ে নিচ্ছে মেয়েটা। রৌনকের পুরুষালী হাত অবাধ্যের মতো বিচরণ করল কুহুর তনুময় জুড়ে। অত্যল্পকালে শ্বাস আটকে গেল কুহুর। নিজের সমস্ত ভার রৌনকের উপর দিয়ে ঢলে পড়ল সে। রৌনক ছেড়ে দাঁড়াতেই ঘন ঘন দম ফেলল কুহু। ঘাপটি মেরে রইল বুকে। রৌনকের ঠোঁটের কোণে অদ্ভুত এক হাসি। কুহুর মাথায় হাত বুলিয়ে নিয়ে বলল রৌনক, এতটা অসভ্য হয়ে যাব নিজেও বুঝতে পারিনি। তুমি যতবার অবাধ্য হতে চাইবে আমি ততবার এভাবে অস্তিত্ব হারাবো। মনে রেখো, পালাবার কোনো পথ নেই তোমার। আচমকা জুতার শব্দ হলো। কেউ একজন হেঁটে আসছে মনে হলো। দরজার কাছে লেগে থেকে খুব সূক্ষ্মতার সহিত বাইরে তাকালো রৌনক। করিডোর পেরিয়ে যাচ্ছে শাহিনুর মাহি। আচমকা কুহুকে ছেড়ে দিয়ে দাঁড়ালো রৌনক। আমি চলে যাচ্ছি। রৌনক বেরিয়ে গেল। কুহু দাঁড়িয়ে রইল ঠায়। কোনো কথার জবাব দিল না সে। নব্যভাবে রৌনক ভাইকে আবিষ্কার করে তার মস্তিষ্ক অকেজো হয়ে গেল। এখন অবধিও শরীর মৃদু কাঁপছে অনুভব হলো। কেন একটু রাগ হলো না সে বুঝতে পারল না। উল্টো ভালো লাগার আবেশে জড়িয়ে গেল যেন। শাহিনুরকে পিছু ডাকলো রৌনক। পেছন ফিরে তাকিয়ে ফের এগিয়ে আসলো শাহিনুর মাহি। কপালে সূক্ষ্ম বাজ ফেলে বলল, কোথায় ছিলেন আপনি? প্রতিটা ক্লাসেই তো খুঁজলাম, পেলাম না তো। কেন খুঁজছিলেন? তার আগে বলুন, আপনি এই ভবনে কেন? এখানে তো আপনার কোনো ক্লাস নেই। খানিক অপ্রস্তুত হলো রৌনক। মাথা চুলকিয়ে নিয়ে আমতা আমতা করে বলল, দরকার ছিল। আপনি কিভাবে জানলেন আমি এখানে? দুজন স্টুডেন্ট বললো এই ভবনে উঠতে দেখেছে আপনাকে। ওইদিকে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের স্টুডেন্টরা আপনার অপেক্ষায় ক্লাসে বসে আছে। ক্লাস রেখে এখানে কি করছেন আপনি? হাত ঘড়ি দেখে নিয়ে তারা নিয়ে চলে গেল রৌনক। অবাক হয়ে তাকিয়ে রইল শাহিনুর মাহি। এই ভবনে মাইক্রো ইকোনমিক্স সাবজেক্ট ক্লাস নেই সে।
যখন শুনেছে রৌনক স্যার এদিকে এসেছে তখন প্রচণ্ড খুশি হয়েছিল সে। ভেবেছিল তার খুঁজেই হয়তো এসেছিলেন রৌনক স্যার, তাই এক প্রকার দ্রুতই এসেছে সে। রৌনক স্যার তো কোনো কিছু না বলেই চলে গেলেন। মুষলধারে বৃষ্টি নেমেছে। বিশাল কদম গাছের নিচে দাঁড়িয়ে আছে রাতিমার রিশা। আশেপাশে সেরকম কোনো জায়গা নেই গা বাঁচিয়ে দাঁড়ানোর মতো। রাতিম খানিকটা দৌড়ে চলে গেল, পিছু ফিরে দেখলো রিশা ঠায় দাঁড়িয়ে বিচ্ছে। অগত্যা আবার ফিরে এলো রাতিম। গাছের তলা থেকে অনেকগুলো হলদে পাতা কুড়িয়ে হাতে তুলে নিয়ে বলল রিশা, আরে ফিরে এলেন যে রাতিম ভাই, আপনার তো ভেজার ইচ্ছে ছিল না? রিশার গালে কপালে লেপ্টে আছে ভেজা চুল, মুখে কোনো কৃত্রিম সাজ নেই, নাকের ডগা বেয়ে টুপ টুপ করে ঝরছে জল। সেদিকে তাকিয়ে থেকে বলল রাতিম, নিজের ভালো থাকা খুশি থাকা যখন অন্যের উপর নির্ভর করে তখন সেই মানুষটার চাহিদার উপর আমাদের ইচ্ছেকে ছেড়ে দেয়। মানে বলতে চাচ্ছি এই মুহূর্তে তোমাকে এইভাবে একা ফেলে চলে যাওয়াটা বেইমানি দেখায় আইরিস। মৃদু হাসলো রিশা। পাতাগুলো এক এক করে জড়ো করে সাজিয়ে নিল হাতে। পরক্ষণে রাতিমের দিকে তাকিয়ে বলল, আপনি খুব কঠিন ভাষায় কথা বলেন রাতিম ভাই, তবে খুব চমৎকার, অর্থবহ করে কথার জাদুকর আপনি। শব্দ করে হাসলো রাতিম। ভেজা চুল ঝাঁকিয়ে নিল। পাশে থাকা ভেজা নারীর রূপ তাকে আকৃষ্ট করতে চাইছে বারংবার। মানুষের স্বভাবই বোধহয় নিষিদ্ধ কিছু প্রতি কৌতূহলী হওয়া। এই মুহূর্তে বৃষ্টির প্রতিটি ফোঁটাকে খুব হিংসে হচ্ছে রাতিমের। তারা অনায়াসেই কেমন রিশার সঙ্গে জড়িয়ে যাচ্ছে। শরীর ছুঁয়ে মন অবধি পৌঁছে গিয়ে ভালো লাগার পরশ দিচ্ছে। অথচ এতটা সামনে থেকেও সহস্র মাইল দূরত্বে রাতিম। আজকের বৃষ্টিটা অন্যরকম ভালো লাগছে রিশার। হয়তো রাতিম ভাই পাশে আসেই বলে। সামনে থাকা ছেলেটার মনে যে রিশার জন্য কোনো চলছে সেটুকু বুঝতে বাকি নেই। পাতাগুলো রাতিমের দিকে এগিয়ে দিয়ে বলল রিশা, এগুলো মাথার উপর ধরে রাখতে পারেন রাতিম ভাই? সাময়িক ছাতার কাজ দেবে? হাত বাড়িয়ে সেগুলো নিতে নিতে বলল রাতিম, নিজেকে আজ সম্পূর্ণ ভিজিয়ে দেওয়ার পণ যখন করেছি তাহলে অত যা মাথা বাঁচিয়ে কি হবে? রিশার কোনো প্রত্যুত্তর করল না। ওড়নাটা ভালো মতো গায়ে জড়িয়ে নিল। আজকে ভার্সিটিতে না গিয়ে ইচ্ছে করে রাতিম ভাইয়ের সাথে দেখা করতে এসেছে সে, একটা রহস্য উদ্ঘাটন করতে। তবে বিষয়টা সত্য কিনা তাকে কৌশলে যাচাই করতে হবে। আপনি এমন একটা কাজ কেন করেছেন আমার বান্ধবীর সাথে, তাও বিয়ের মতো বিষয় নিয়ে? সব ঠিকঠাক করে কেন বিয়ে করতে গেলেন না? আপনি তো খুব বুঝতার একজন মানুষ, কি করে করলেন এমন অন্যায়? রিশার কথায় বাকরুদ্ধ হয়ে গেল রাতিম। এই খবরটা রিশা কি করে জানতে পারলো? সে তো কুহুকে নিজের ছবিও পাঠায়নি কখনো। রৌনক বলেছে তাদের দুজন ছাড়া কোনো কাকপক্ষীও টের পাবে না। রিশার কৌতূহলী চেহারার দিকে এক পলক তাকালো রাতিম। মেয়েটাকে তার প্রতি ক্ষিপ্ত। এমন কিছু শুনতে পেলে রেগে যাওয়াটাই স্বাভাবিক। অবশেষে কি রিশাকে না পেয়ে হারিয়ে ফেলবে? কিভাবে পরিস্থিতি সামলাবে রাতিম? মাথা কাজ করছে না তার। ঘাবড়ে যাওয়া রাতিমের দিকে তাকিয়ে সন্দেহ দ্বিগুণ হলো রিশার। সকালে কুহুর কথা ততটা পাত্তা না দিলেও পরবর্তীতে ভেবেছে রিশা নাম না হয় মিলে যেতে পারে, পেশা আর বর্ণনাও মিলে যাবে, এটা তো অসম্ভব। ভেজা চুল হাত বুলিয়ে নিজেকে স্বাভাবিক করার কোথা থেকে কিভাবে বলা আরম্ভ করবে সে? অন্য কেউ হলে না হয় বিষয়টা এড়িয়ে গিয়ে কিছু একটা বুঝিয়ে দিত,
তবে রিশার সঙ্গে এরকম কিছু বলা সম্ভব নয়। রাতিমের অনেক কিছুই জড়িয়ে আছে এখানে। তীরে এসে তরি ডুবে যেতে দিলে তো হবে না। বৃষ্টির সঙ্গে বাতাসটা গা কাটা কাটা করে তুলল রাতিমের। পরিবেশ কেমন মুহূর্তেই অস্বস্তি হয়ে উঠেছে তার কাছে। বুকে ঢিপ ঢিপ করছে। রিশা স্পষ্ট খেয়াল করলো ফর্সা নাক রক্তিম হয়ে গেছে। বৃষ্টি কি তবে সহ্য করতে পারে না লোকটা? খানিকটা আমতা আমতা করে রাতিম জানালো সবটা ফোনে বলবে রিশাকে। আপাতত তার মাথা ধরেছে খুব। পরিস্থিতি যাই হোক, মানুষ নিজের কৌতূহল কখনো দমাতে পারে না। রহস্য উদ্ঘাটন করা না অবধি মন অশান্ত হয়ে থাকে। রিশা বেশ বুঝতে পারছে এই মুহূর্তে রাতিমের পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। তবুও প্রশ্নের উত্তর চাই তার। কুহুকে বিয়ে করতে যাওয়া রাতিম ছেলেটা আর এই রাতিম ভাই যে একজন, সেটা এখন হলফ করে বলতে পারবে রিশা। রাতিমের হাতের পানে দৃষ্টি পড়তেই দেখলো আঙুলের ডগাও লালচে হয়ে গেছে। ফ্যাকাশে বর্ণ হয়ে গেছে রাতিমের। কিয়ৎক্ষণ চুপ থেকে বলল রিশা, হ্যালো গাইস, ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানাও ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। আর ভিডিওটির পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে। তো যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ পরবর্তী পার্টগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।